সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডী মণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, সিঁদুরচরণ ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়া পোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনোই। কেউ আপনার লোক ছিল বলে তো মনে হয় না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর থেকে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটা সোটা, মিশকালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরেদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গ পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো করে, ষষ্ঠী পুজো করে, হ্যাঁ, কালীতলায় মানতও করে। এখন যদি এদের জিজ্ঞেস করা হয়, তোরা কোন দেশ থেকে এইছিলি রে? তোদের আপনজন কোথায় আছে? ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এইছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 5 বৎসরের আগে এসে এইখানে এসে বাস করা হয়। সে সত্য যুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম হলো কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘেখানিক জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, এই 10 ফুলন শাড়ির দাম কত গা? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেক দিন সে ভাবছি। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কেই বা ছিল। আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছাও। কাতু তো খুশিতে 8 খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? হ্যাঁ, খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না? যারে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি সখি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে, তাহলে যে খারাপ হয়ে যাবে। খারাপ হয় তো আবার কিনে দেবো। আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনছিল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু, তুই থাক, আমি 2 দিন দেশে বেরিয়ে আসি। কোথায় যাবা? যাই একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না?
হ্যাঁ, তুই যাস তো চল, ভালোই তো। দুজনের জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাবনি। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা যে আর বাঁচবে নে। তুই যাবি না? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা যে মরে গেলি সারা বছরটা আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাবনি। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোলে গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে তার আর রেলগাড়ি। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেঁড়ো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, আরে সিঁদুরচরণ, এত সকাল সকাল চললে কনে? এদিকে এসো, এদিকে এসো। একটু স্টেশনে যাব। হ্যাঁ, তা কোথায় যাবা? বেড়াতেই যাব, রানাঘাটের দিকে। তা তামাক খাও বসে, এসো। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিক চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কিরকম বাঁশনি বাঁশ, এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশে বিদেশে বেড়ানো। এ মজা মালিপতার লোকজন জানে না। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, আরে যাও যাও, গিয়ে টিকিট করো, গাড়ি আসছে তো। টিকিটের জানলায় গিয়ে ও বললে, বাবু, হ্যাঁ একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, এই রানাঘাটেরই দেন আপাতত একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় আর এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতে এই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে চলে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান বিড়ি, চা খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, এই মুকসুদাবাদ, এই বেলডাঙ্গা, সে কনে? এই উত্তরে উত্তরে। কোথায় গিয়েলে? আরে পাট কাছতে গেছিলাম, ওই কানা সোনা তালহাটি। আরে মেহেরপুর গ্রাম। এই মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুহে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নিশিবদ্দি সেখানে চেনো? আরে তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাছি, পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসেন। মুইও তারে খুব স্মৃতি। এই তা আপনি কতদূর যাবা? এই বেড়াতে বেরিয়েছি, যতদূর যাওয়া যায় ততদূর যাব। ওদের মধ্যে একজন বললে,
তবুও কতদূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সেখানে? এই কৃষ্ণনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোট টিকটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দেও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুটলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকেও দিল। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস না, গলা দিয়ে নামতে চায় না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেলাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা পান পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিল। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাপরে বাপ, এর নাম হলো গাড়ি সরা। কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁইয়ের দিকে চলেছে। না এলেই যেন ছিল ভালো। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কিরকম তারই বা ঠিক কি। তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে বলে দিচ্ছে, এইগুলো এই বাদ করলো, এই কেসটা লাগো। কৃষ্ণলগড়? একই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেল না। গোটা কতক টিনের গুদম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি, তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগড়। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনে বোধহয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয়। সে চোখে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তালগাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে এসে আজে কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, এন্ধারা বিদেশেও মানুষ আসে। ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গাঁয়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে যেতে হবে তো। কি নাম তোমাদের গাঁর? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢোকবার মুখেই ছোট্ট চালা ঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি? মুই কনে এসে পড়িছি, তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় সেলা আমার কনে আলাম? হ্যাঁ, এই পৃথিবীর কি সীমে মুড়ো নেই গো? হ্যাঁ, আর কদ্দূর আছে এদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও ভাত পানি খাও।
ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায় না? ওর পরেও পৃথিবী আছে ওদিকে? বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলডাঙ্গায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? হে কি আখ তুমি দেখেছো? বেলডাঙ্গার ওদিকে 60, 70, 100 বিঘার এক এক বন্ধ, শুধু আখ আর আখ। ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই, দুদিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষ মশাইয়ের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া সব। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলেই মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে মাসে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই তো ওঠেই না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে, তাও কতদিনে চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এ দেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। কেন, চাকরি করবা না? মূর্তি যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবই কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে, আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এই গামছা কাঁধে না দেখলে তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্যে। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘেরা নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুকগুলি তুলছে। ও বললে, কি তুলছো খুকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুলছো কি? গুগলি? কি হবে? মেয়েটি সলজ্জ হেসে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে তাকিয়ে বললে, টবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড় অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়, আর থাকা যায় না। এ কোন মুলুক, কত দূর বিদেশ বিভুঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতে মোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা? যারা খালে বিলে গুগলি তুলে খায়। ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে সে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বলা শুরু হয়েছে, এমন সময়
রাস্তা কাঁপিয়ে বর উঠল, বলো হরি হরি বল বলে। ব্যাপারটা নতুন নয়, এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ায় কে একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? সনেকপুর। তা কি জাত হ্যাগা? সনেকপুরে বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে তা কেউ জানে না, খবরপত্রও কিছু নেই। শিবির মা গায়ে দুইতে এসে দেখলে ও চালা ঘরের ভেঁচ তলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কিরে কাঁদছিস কেন রে? মনের মধ্যেটা কেমন যেন করতেছে। আরে দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল দেখলি, বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেলে তো তোর কি? হ্যাঁ, মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর নাকি সে ফিরবে না। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা রয়েছে, ওরাই রইল। আরো দিন 15 কাটল, কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধ্যাবেলায় মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। এসে দেখুক না এসে একটু, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে 2 চোখ যায়। পাড়ার ছিঁচড়ন সর্দার আজকাল ও বাড়িতে বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধ্যাবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে, ঠিক সেই সময় শ্রীচরণ এসে বলবে, কাতু, কাতু, কি? কই ঘরে আছোস? কেন? একটু তামুক খাওয়াবি? তামুক নেই গা। তাইলে পান সাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলি ওসব থাকে নাকি? তুমি এখন যাও দেখি। শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর, অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে সে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে দুইতে এসে শ্রীচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। শ্রীচরণ নিজে 2-1 দিন অন্তত আসে, বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর তা ভালো লাগে না। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার এসে হাজির। ডাক দিলে, কাতু, কাতু। কি? বাবা, বলি একটু ভালো করি কথা বললি কি তোর জাত চলে যাবে রে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা এখানে আসো কেন গা? আরে তাতে দোষেরটা কি? না, তুমি এসো নেকো, লোকে কি মনে করবে? মানে মানে একটা কথা বলি তোর কাছে। আমার সংসারটা তো গেছে, তুই তো জানিস, একা থাকতে বড্ড কষ্ট হয় রে। তা আমি কি করব? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, মানে না, না এমনি এইটাই বলতেছি আর কি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, আরে যাবো যাবো, থাকতে তো আর আসিনি। এই 2 বীজ ধান কর্জ দিলাম 5 ওরে, বলি হয়েছে 1.5 পৌটি ধান। তার লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ঝেড়ে থুয়ে এই আসতেছি। উফ, বড় কষ্ট হয়েছে রে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জুড়বার আর কি জায়গা নেই গায়ে?
আসলে আসলে তোর সঙ্গে দুটো কথা বললি না, আমার মনটা জুড়ায় যায় রে। এই সত্যি বলছি কাতু, তোরই দেখে আসছিস এই ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এই এতটুকু, তোর বয়স আমার সে এই 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও দেখি, বয়সের হিসেব কষতে কে বলেছে তোমারে? তা হ্যাঁ রে, এই সিঁদুর চরণ তোরে ফেলি এমনি পালালো না পয়সা করে কিছু দিয়ে গেছে? বলি চলাচল তো একটা ব্যবস্থা চাই নাকি? সেজন্যই তোমার দরে গিয়ে কেঁদে পড়লাম মুই। জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে এ কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি হবে হয়তো। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছর দেখেছে সিঁদুরচরণের কাছের থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে ভিক্ষে করে, কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না সে। সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বললে, একটু হলুদ বাটাটা দেবা? নে যাও। 2 সের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে তো কোনো আর জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সরষি বলো, সবই মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1 কানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তাই এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনাটা দাও একটু, মাছ রাঁধবো। তবে নে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমার ভাবতি কেটে গলা ধরে সেধেছে শুনি, গা জ্বালানি কথা শুনলি হয়ে আসে। কাতু, এ কাতু, কনে গেলি? ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কে যেন ডাক দিল। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, ও মা গো, তুমি? আমি কনে যাব গো? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়ে এলো। জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশে বিদেশে। অবশ্য সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে, আর তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। এই সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমড়ির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে, আমার সাথে হঠাৎ দেখা। আমি বললুম, কি হে, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গেলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টলগড় চেনো? হ্যাঁ, না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টলগড়ের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল। বোধহয় এই দেখবার জন্যেই যে তার কথা শুনে আমার মুখের চেহারা কি রকম হয়। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি সিঁদুরচরণ গল্পের অবলম্বনে মালিপোতার রূপকথা। গল্পের শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, এবং আপনাদের সবার খুব প্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিক অর্থাৎ ঠাকুরমশাই আসছে খুব শীঘ্রই আপনাদের সামনে এক অভাবনীয় রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে। সেজন্য একটু অপেক্ষা করুন।
কমিউনিটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের পরবর্তী আপকামিং গল্পের দিনক্ষণ সমস্ত কিছু। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।